যুদ্ধ হচ্ছে। আমরা সবাই জানি 1757 সালে হয়ে গেল পলাশির যুদ্ধ। পলাশি যুদ্ধ হওয়ার পর কি হয়েছে, পলাশি যুদ্ধ হওয়ার পর আমাদের ভারতবর্ষ যতগুলো সম্পদ ছিল, সোনা রূপা গহনা যতগুলো সম্পদ ছিল, সব সম্পদগুলো ইংল্যান্ডরা কি করেছে, ইংরেজরা আমাদের ভারতবর্ষ থেকে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, মানে পর্তুগাল বা ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছে, যেটাকে আমরা সম্পদের বহির্নির্গমন থিওরিও বলি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি একটা বই লিখেছিলেন। এইভাবে সম্পদগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে তারা নিয়ে যেতে শুরু করে। তখন কি হয়, তখন আমাদের দেশের লোকগুলো যে আছে, সাধারণ লোকগুলো মানে ব্রিটিশদের উপর অভিমান করে, ব্রিটিশদের উপর রাগ করে যে আমাদের দেশের সম্পদ তারা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে। তো তারা তাদের দেশে আমাদের দেশের সম্পদ নিয়ে যাওয়ার জন্য কি হলো, আমাদের দেশে অনেক সমস্যা দেখা দিল। কেমন সমস্যা, আমাদের দেশে যে ছোট ছোট শিল্পগুলো ছিল, কুটির শিল্প বলা হয় সেগুলোকে, বা তাঁত শিল্প, যেমন কাঁথা বানায় কেউ, তাই না, কেউ আমরা যে বলি কুলা, এগুলো কেউ বানায়। এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা নিজে থেকে তৈরি করতাম, যেগুলোকে বলা হয় কুটির শিল্প, এগুলো আমরা নিজে থেকে তৈরি করতাম। তো কি হয়ে গেল তখন কি হয়ে গেল, যেহেতু আমাদের সম্পদগুলো অন্য দেশ নিয়ে চলে যাচ্ছে, তো আমাদের ছোট ছোট সব সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ মেশিন দিয়ে তারা নতুন সম্পদ তৈরি আসছে, আর সবাই নতুন তাদের জিনিসপত্রগুলো কেনাকানি করছে। আর আমাদের যতগুলো মজুর ছিল, শ্রমিক ছিল, সব শ্রমিকের কাজ কর্ম বন্ধ হয়ে যাচ্ছে। কেন, তাদের যে তাঁত শিল্পগুলো ছিল, কুটির শিল্পগুলো ছিল, তাদের সেই কুটির শিল্পে উৎপাদিত পণ্যগুলো মানুষ আর কিনছে না। ওই জন্য মানুষের মধ্যে কি মানে মানুষের মধ্যে একটা রাগ হয়ে গেছে, মানুষ অভিমান হয়ে গেছে। এই যে তারা সাধারণ মধ্যবিত্ত লোকের গুলো বা যে কোনো লোকগুলো কি হচ্ছে, শ্রমিকগুলো ইংরেজদের প্রতি একটা কি জড়ো হয়েছে, ইংরেজদের প্রতি একটা রাগ জড়ো হয়েছে। এমন সময় তাহলে ওরা রাগ করলো। এমন সময় আবার কি হলো, যে ইংরেজরা আমরা ধান চাষ করতাম, ইন্ডিয়ার মানুষ আমরা সবাই ধান রূপে ধান বড় করে ধান চাষ করি। কিন্তু ওখানে কি হলো, ইংরেজ সরকার এসে বাধ্য করে বলছে তোমরা নীল চাষ করো, নীল কাপড়ে যে আমরা নীল দিই সেই নীল চাষ করতে বলছে। তো আমাদের কৃষকগুলো বলছে যে আমরা নীল চাষ করব না, আমরা নীল চাষ না করে ধান চাষ করব। তো তখন কি বলছে যে না, তোমাকে নীল চাষ করতে হবে। তো এখন তো কথার মতো ওরা যেহেতু সরকারে আছে, পাওয়ারে আছে, ওদের কাছে সবকিছু আছে, তো ওই জন্য কি করেছে বলতো, ওরা আমাদের কৃষকরা বাধ্য হয়ে নীল চাষ করতে বাধ্য হয়। তো এমন সময় শ্রমিকগুলো হয়ে গেল, আমাদের কৃষকগুলো হয়ে গেল কার উপরে রাগ করে বসে আছে, ইংরেজদের উপরে রাগ করে বসে আছে। ওরা বলছে যে যখনই কোনো সম্মান, ওদের অনেক অভিমান করে বসে আছে ইংরেজদের উপরে, যে ইংরেজ আমাদের এভাবে ঠকাচ্ছে। এগুলো তো ইংরেজগুলো করছে অত্যাচার পলাশি যুদ্ধের পর। অমন সময় 1798 সালে কি হলো, ইংরেজ একটা নীতি নিয়ে আসলো, যেটাকে আমরা বলি অধীনতামূলক মিত্রতা নীতি। কি নাম? অধীনতামূলক মিত্রতা নীতি। এটা প্রবর্তন করেছেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে কি বললেন, যে যতগুলো দেশ আছে, এই যে আমি একটা রাজ্য, সরি এখানে একটা রাজ্য আছে, এই রাজ্য এখানে একটা রাজ্য আছে, তুমি যদি এই রাজ্যের প্রধান হও তাহলে তুমি কি করতে পারবে না, এই রাজ্যের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এই রাজ্যের সাথে কোনো ফোন করতে পারবে না, ঠিক আছে, অথবা এই রাজ্যকে তুমি এই কথা বলতে পারবে না, সাহায্য চাইতে পারবে না। তাহলে কি হবে, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে। অনেকগুলো নিয়ম ছিল, তার মধ্যে একটা নিয়ম, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের কানেক্টিভিটি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার জন্য কি হবে, যে তারা ভালো মতো সরকার পরিচালনা করতে পারবে না। তো এটা একটা নিয়ম চালু করলেন 1798 সালে, যেটাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা নীতি। যার মাধ্যমে কি করতে শুরু করলো বলতো, ইংরেজ সরকার এই যে ছোট রাজ্যটা আছে এটা কবজা করতে শুরু করলো, আরেকটা রাজ্য কবজা করতে শুরু করলো, আরেকটা রাজ্য কবজা করতে শুরু করলো। বুঝা গেল, অনেকগুলো রাজ্য কবজা করতে শুরু করেছে। এক, শ্রমিকরা অসন্তুষ্ট, বা ছোট ছোট যে তাঁত শিল্প কুটির শিল্প কত তারা অসন্তুষ্ট, কৃষকরা অসন্তুষ্ট। আবার অধীনতামূলক মিত্রতা নীতি করে ওই যে এক একটা এলাকার রাজা ছিল, রাজারা অসন্তুষ্ট, সবাই রাগ করে বসে আছে। আমরা যেমন বাড়িতে মারামারি করি, সবাই কি করে বসে আছে, রাগ করে বসে আছে, কিন্তু মানে মনের মধ্যে সবার আগুন জ্বলে আছে। মৌকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে কিতনে নফরত করতে হ্যাঁ হাম তুঝে। বুঝা গেল ব্যাপারটা, যে ইংরেজদের বলছে যে আমরা মৌকা খুঁজছি, আমরা খুঁজতেছি যে কখন তোমাদের বিরুদ্ধে আন্দোলন করব, যেটাকে আমরা বিদ্রোহের রূপ নিব। সবাই কষ্টে আছে, মানে সবার মনের মধ্যে একটা আগুন আছে। এই আগুনের মধ্যে কি হলো, ব্রিটিশরা আবার চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করলেন। চিরস্থায়ী বন্দোবস্তটা কি, যে সূর্য ডুবার আগে তোমাকে ট্যাক্সটা কম আদায় করে দিতে হবে। আমাদের যে
কৃষকগুলো আছে, কৃষকগুলোকে সূর্য ডুবার আগে, যেটাকে সূর্যাস্ত আইন বলি আমরা, সূর্য ডুবার আগে তোমাকে আদায় করে দিতে হবে। কি আদায় করে দিতে হবে? ট্যাক্স আদায় করে দিতে হবে। এই জন্য কি হলো, ছোট ছোট যতগুলো কৃষক ছিল তাদের উপরে চাপ বাড়লো, জমিদারের উপর চাপ বাড়লো, মহলওয়ারি ব্যবস্থা শুরু করলো, রায়তওয়ারি ব্যবস্থা থার্ড সেমে আমরা পড়েছি। এগুলো সব ব্যবস্থা চালু করার জন্য কি করলো, এ টু জেড কবজা কার হাতে চলে যাচ্ছে? ইংরেজদের হাতে চলে যাচ্ছে। ওই জন্য ইংরেজদের প্রতি এই যে সাধারণ মানুষগুলো ছিল ইন্ডিয়ার সাধারণ মানুষগুলো ইংরেজদের প্রতি কি হয়ে গেল, এক প্রকার অভিমান করে বসে আছে, রাগ করে বসে আছে। এখনো কিন্তু রাগ আছে, যুদ্ধ শুরু হয়নি, তাই না? তুমি এত কষ্ট দিয়েছো আমাকে যে তোমার প্রতি সবাই রাগ করে আছে। একটু যদি মনের মধ্যে আগুন জ্বলা আছে, আর মনের আগুন তো জানিস কত মানে খাতারনাক হয়, যে মনের আগুন যখন উদ্গে উঠবে, মনের আগুন যখন উপরে চলে আসবে, তখন কিন্তু আগুন লেগে যাবে পুরা। এমন সময় আবার কি করেছে ইংরেজ সরকার, 1829 সালে একটা আইন করলো। সেই আইনটার নাম কি? সতীদাহ প্রথা বিলোপ। আগে কি হতো, যে স্ত্রী যদি মারা যেত, স্বামী মারা গেছে, স্বামীটা মারা গেল, স্বামী মারা যাওয়ার পর ওর স্ত্রী যদি বেঁচে থাকতো, তো স্বামীর চিতায় স্ত্রীকেও আগুনে পুরানো হতো। এটা একটা খতরনাক একটা আইন। তো ভারতের কিছু এগুলো এটা কাজ আবার ভালো করেছে। ভারতের কিছু মনীষী মিলে, বড় বড় লোকগুলো, ঈশ্বরচন্দ্র, রাধাকান্ত দেব, রামমোহন রায়, এরা মিলে সরকারকে বলেছিল। এবার সরকারকে বলার ফলে সরকার কি করলো, সতীদাহ প্রথা খতম করে দিল। যেগুলো কট্টর হিন্দু ছিল, পণ্ডিত লোক, ওরা বলছে সতীদাহ প্রথা আমাদের ধর্মে আছে, আমাদের আইনে, আমাদের বেদে সতীদাহ প্রথা আছে, এরকম করে ওরা মানুষদের বলতো। কেন সতীদাহ প্রথা বিলোপ করবে? তো ধর্মের লোকগুলোর একটা মনের মধ্যে কি জ্বলে গেল, আগুন জ্বলে গেল। তারপর আবার বিধবা বিবাহ আইন চালু করলো তারা। কেমন বিধবা বিবাহ আইন? যে 1856 সালে বিধবা বিবাহ আইন চালু করলো, যে কোনো যে মহিলাটার স্বামী মারা গেছে সেই মহিলাটা আবার বিয়ে করতে পারবে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো হিন্দু ধর্মে ছিল না। এবার এই নিয়মগুলো লাগু করতে শুরু করলো ইংরেজ সরকার। এই নিয়মগুলো লাগু করার জন্য কি হয়ে গেল বলতো, এই নিয়মগুলো লাগু করার জন্য যে পণ্ডিত বর্গের লোকগুলো ছিল, তারা কাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল? ইংরেজ সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ এখন সবাই অসন্তুষ্ট। এক তো কুটির শিল্প ধ্বংস করার জন্য ছোট তাঁতিগুলো অসন্তুষ্ট, চাষিগুলো অসন্তুষ্ট, রাজাগুলো অসন্তুষ্ট, সতীদাহ প্রথা করার জন্য আমাদের ধার্মিক লোকগুলো অসন্তুষ্ট। সবাই এখন ইংরেজ সরকারের প্রতি অসন্তুষ্ট। বেটা আই মারামারি শুরু করবো, কিন্তু কোনো জায়গা পাচ্ছে না যে মারামারি করবে, বা কোনো বড় নেতা হচ্ছে না যে মারামারিতে অংশগ্রহণ করবে, কিন্তু সবাই এখনো অসন্তুষ্ট আছে। এবার কি হয়ে গেল, 1848 সালে একটা খাতারনাক আইন তৈরি করলো, সেটাকে বলা হয় সত্য বিলোপ নীতি। কি বলা হয়? সত্য বিলোপ নীতিতে কি করলো, যে আমি রাজা হবার পর নিয়ম কি ছিল, আমার ছেলে রাজা হবে। দেখা গেল আমি রাজা, আমার কোনো ছেলে সন্তান জন্ম হয়নি, বা আমার কোনো ছেলে সন্তান নাই। তখন আমি কি করব, আমার চাচার বা আমার কাকার বা আমার প্রতিবেশীর কোনো ছেলেকে ছোটবেলায় নিয়ে নিয়ে তাকে বড় করব। এটাকে বলা হয় দত্তক নেওয়া। কি নেওয়া? দত্তক নেওয়া। আমি দত্তক নিব, দত্তক নিয়ে তাকে মানুষ করব, বড় করব, বড় করার পর তাকে রাজা দিব, কারণ আমার তো কোনো ছেলের সন্তান হয়নি, তাকে রাজা দিব। তো 1848 সালে লর্ড ডালহৌসি নামে একজন, লর্ড ডালহৌসি ছিলেন। লর্ড ডালহৌসি কি করলো, যে এই সত্য বিলোপ নীতির মাধ্যমে দত্তক পুত্রগুলো, যে ছেলেগুলোকে ধান নেওয়া হয়েছে, ধান নিয়ে রাজা করা হয়েছে, তাদের রাজা বললো তোমরা রাজা থাকতে পারবে না, তোমরা যে পেনশন পাও, তোমরা যে ভাতা পাও, সেই ভাতাগুলো তোমরা পাবে না। এখানে কি হয়েছিল, তখন দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ কার ছেলে ছিলেন? পেশোয়ার ছেলে, পেশোয়া বাজিরাও ছেলে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। দিল্লির সম্রাট তখন, দিল্লিতে একজন, তাই না, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তার বাপের নাম কি? পেশোয়া বাজিরাও দ্বিতীয়, কিন্তু তার অরিজিনাল বাপ না, এই বাহাদুর শাহকে ধান নিয়েছিল। এবার ওই জন্য বলছে বাহাদুর শাহকে, বলছে ওই বাহাদুর ভাই, বলছে কি চল, তোমাকে কোনো পেনশন দেবো না, তোমাকে কোনো ভাতা দেবো না। কেন? তুমি কি অরিজিনাল ছেলে? বলছে না, অরিজিনাল ছেলে না হলে কি হবে, না তোমার ভাতা দেবো না। ভাতা দেবো না, দিব না ভাতা। চল, এই তো রাগ করে বসে আছে দিল্লির সম্রাট, এখন রাগ করে বসে আছে। ওই দিল্লির সম্রাট রাগ করে বসে আছে, চাষিগুলো রাগ করে বসে আছে, ছোট ছোট শ্রমিকগুলো রাগ করে বসে আছে, জমিদারগুলো রাগ করে বসে আছে, সবাই রাগ করে বসে আছে। কার প্রতি রাগ করে বসে আছে? ইংরেজ সরকারের প্রতি। এবার কি হয়েছে, আরেকটা কারণ, পরবর্তীতে আমি বলছি কোনটা রাজনৈতিক কারণ, কোনটা সামাজিক কারণ, এটা আমরা বলবো। পরবর্তীতে কি হলো, আমাদের যে সৈনিকগুলো ছিল, সৈনিক মানে আর্মি ফোর্সে যারা দেশটাকে রক্ষা করার জন্য বন্দুক ধরে, গুলি ধরে, তাদের কম বেতন দিত। কাদের থেকে? যারা ইংরেজদের সৈনিক, যারা ইউরোপের সৈনিক, তাদেরকে বেশি বেতন দিত। আর আমাদের একই কাজ করাতো, কাজ কিন্তু একই, কিন্তু নামটা তুই যদি ভারতীয় হইস, তাহলে তোর কি বলে বেতন কম। তো আগে একটা নিয়ম ছিল যে সমুদ্র, মানে যেগুলো সৈনিকে কাজ করত,
তাদের সমুদ্র পার হওয়া যাবে না। কিন্তু ইংল্যান্ড সরকার একটা নিয়ম বানালো, নিয়মটার নাম হচ্ছে দ্য ইনলাইটমেন্ট অ্যাক্ট। দ্য ইনলাইটেন অ্যাক্টের মাধ্যমে তারা কি করলো, যে তোমাকে সমুদ্র পার হতে ব্রাহ্ম দেশ মানে মায়ানমার যেতে হবে। আর আমাদের ভারতীয় সমাজের একটা নিয়ম ছিল, হিন্দু রীতি অনুযায়ী ওটা বলা হতো যে সমুদ্র পার হোস না। সৈনিকগুলোকে তার মা বলতো, বেটা কেউ সমুদ্র পার হবি না। কেন? সমুদ্র পার হলে কালা পানি স্পর্শ করতে হয়। তোমরা ভাঙার গান কবিতায় পড়েছো, তাই না? কালা পানি পার হতে হয়। আর ধর্ম অনুযায়ী কালা পানিকে যদি কেউ টাচ করে তাহলে তার ধর্ম শেষ হয়ে যাবে, সে অচ্যুত হয়ে যাবে। এবার তুমি যদি কালা পানি পার করো তাহলে কিন্তু তুমি অচ্যুত হয়ে যাবে। এই জন্য কালা পানি পার হওয়া নিষেধ ছিল নিয়ম অনুযায়ী, ধর্মের নিয়ম অনুযায়ী। কিন্তু ইংরেজ সরকার কি করছে, তবু আমাদের ভারতীয় সৈনিকদের বলছে তোমরা কি করো, সমুদ্র পার হয়ে ব্রাহ্মদেশ বা মায়ানমারে যাও। তো আমাদের সৈনিকগুলোর মধ্যে একটা ক্ষোভ চালু হলো, রাগ চালু হলো, না আমরা যাবো না, বলছে তোমাকে যেতেই হবে, বলছে আমরা যাবো না। ঠিক আছে, একটা রাগ থাকলো, মনের ভেতরে একটা রাগ থাকে না? রাগগুলো কিন্তু জমে আছে, চিঙ্গারি আগুন জমে আছে। আগুনটা কিছুদিন পর দেখবি, একটু পরে তোদের আগুনটা আমি দেখা দিব, আগুনটা উঠে যাবে, রাগ জমে আছে। একটা আরো আইন করলো পোস্ট অফিস অ্যাক্ট, তাই না? পোস্ট অফিস অ্যাক্টের মাধ্যমে কি করলো, এই যে সৈনিকগুলো, আর্মিগুলো, আমাদের সিপাহীগুলো বাইরে থাকতো, তো তার মাকে চিঠি লিখতো, তার বান্ধবীকে চিঠি লিখতো। বুঝা গেল ব্যাপারটা? তো চিঠি লেখার জন্য তাকে আগে চিঠি লিখতে কোনো টাকা দিতে হবে না, পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করলেই হয়ে গেল। কিন্তু এখন একটা নতুন আইন বানালো যে তুমি চিঠি লিখলে, তোমাকে চিঠি যখন বাড়িতে পাঠাবে তো তোমাকে কি করতে হবে, টাকা দিতে হবে। আবার একটা ক্ষোভ জমে গেল, না না আমরা টাকা দিব না, না তোমাকে টাকা দিতে হবে। একটা মনের মধ্যে ক্ষোভ জমে গেছে। তারপর চেহারার রং নিয়ে ইংরেজরা এমন বলতো যে আমরা ভারতে এসেছি ভারতের সভ্য করার জন্য। এই ভারত, তোমরা তো অসভ্য জাতি, তাই না? ভারতের লোকগুলো কালা চামড়ার ছিল, কালা আদমি, তো আমাদের কালা আদমি বলতো। বলছে আর ইংরেজদের গেটে গেটে লেখা থাকতো, কি লেখা থাকতো, যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কুত্তা আর ভারতীয়দের প্রবেশ নিষেধ। মানে আমাদের বাড়িতে সবাই আসতে পারবে, কুত্তা আর ভারতীয়রা আসতে পারবে না। কেন? ভারতীয়রা হচ্ছে কুত্তা। তো একই জায়গায় থাকছি, আমাদের কুত্তা বলছে, তো মনের মধ্যে একটা জাতিগত সমস্যা মনের মধ্যে লাগবে কি লাগবে না? বেটা এই কথাগুলো আমাদের বলবি। চেহারা রং নেই। খাবারের সমস্যা, ওদের যদি 10টা রুটি দেয়, এদের 3টা রুটি দিচ্ছে। ওদের যদি ভালো ভালো ডাল, মসুর ডাল ভালো ভালো খাওয়াচ্ছে, মাটন ভালো ভালো জিনিস খাওয়াচ্ছে, এই মসুর ডাল দিয়ে কাজ চালাই দিচ্ছে। তো এইগুলো রাগ অভিমান কার ভিতরে জমা আছে? ভারতীয়দের উপরে। এখন সবাই মৌকা খুঁজছে, মৌকা মানে একদম খুঁজতেছে ফাঁদ, যে কখন ওদের বিরুদ্ধে আন্দোলন করব, তাই না? ওই গানের লাইনটা, তাই না? মৌকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে তুঝে কিতনে নফরত করতে হ্যায় হাম, তাই না? কত যে আমরা নফরত করি, ঘৃণা করি ইংল্যান্ডের, সেটা এখন দেখাবে। এগুলো তো চলছে ভাই, সবাই অসন্তুষ্ট, সবাই অসন্তুষ্ট ইংরেজদের প্রতি। খালি কারা অসন্তুষ্ট না? মিডল ক্লাস এডুকেটেড পিপল, মানে যারা মধ্যবিত্ত শিক্ষিত লোক ছিল তখনকার যুগে, তারা অসন্তুষ্ট না। তারা অসন্তুষ্ট না, মানে তারা কোনো সমস্যা না, আচ্ছা কি হচ্ছে হচ্ছে। কিন্তু এই সমস্ত লোকগুলো সবাই অসন্তুষ্ট। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার ফলে কি হলো, বাংলা বিহার উড়িষ্যার লোকগুলো অসন্তুষ্ট। এদিকে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করার ফলে, মহলওয়ারি বন্দোবস্ত চালু করার ফলে মুম্বাই মাদ্রাজ অসন্তুষ্ট। ওদিকে দিল্লি অসন্তুষ্ট, দিল্লির বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ অসন্তুষ্ট। এই যে সবাই অসন্তুষ্ট, অসন্তুষ্ট আছে এখনো, সবাই অসন্তুষ্ট, সবাই। এবার এমন সময় কি হয়ে গেছে, এমন সময় সিপাহীদের মধ্যে বলা বলি শুরু হয়েছে। কি বলা বলি শুরু হয়েছে, যে আগে সিপাহীরা যখন বন্দুকে মারামারি করত বা বন্দুক চালাতো, তো এইভাবে চালাতে হতো না বন্দুক, তারা বেস রাইফেল ব্যবহার করতো। রাইফেলটার নাম কি? বেস রাইফেল। তো এবার সব সিপাহীদের ইংরেজ সরকার কি করলো, আচ্ছা হ্যালো সিপাহীগণ, তোমাদের আজ থেকে আমরা একটা নতুন রাইফেল দিলাম। সেই রাইফেলটার নাম কি? এনফিল্ড রাইফেল। সেই রাইফেলটার নাম কি? এনফিল্ড রাইফেল। কি নাম? এনফিল্ড রাইফেল। এ বেশ চালাচ্ছে। এবার এনফিল্ড রাইফেলটার নিয়ম কি বলতো? এটা রাইফেলটা তো এনফিল্ড রাইফেল, এটাকে যখন চালাবি তুই এমন করে চালাতে হবে, হ্যাঁ, কার্তুজ আছে, কার্তুজটা মুখ দিয়ে খুলতে হবে, খুলে এরকম করে বন্দুকটা মারতে হবে, বা বন্দুকটা ঢুকাতে হবে, ঢুকাতে করে এরকম করে বন্দুক মারতে হবে। তো বেশ চালাচ্ছে এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল চালাতে চালাতে হঠাৎ খবর চলে আসছে যে এনফিল্ড রাইফেল যে আছে, এমন সময় একটা লোক, একজন সিপাহী আছে, সে সিপাহী কাজ করে কোথায়, যেখানে এনফিল্ড রাইফেল তৈরি হচ্ছে। এনফিল্ড রাইফেল যেখানে তৈরি হচ্ছে, একজন সিপাহী কাজ করে। সিপাহীটা কি দেখতে পেল? সিপাহী দেখতে পেয়েছে, আরে এ তো মারাত্মক। ওখানে গরুর মাংস আর সোরের চর্বি, মানে গরুর চর্বি আর সোরের চর্বি একসাথে মিক্স করে কি বানানো হচ্ছে, কার্তুজটা বা টোটো যেটাকে বলা হয় টোটা, সেই টোটাটা বা সেই কার্তুজটা কি দিয়ে বানানো হচ্ছে? এনফিল্ড রাইফেলের গরুর চর্বি আর সোরের চর্বি দিয়ে। বুঝা গেল? এ কি করেছে? বলছে হাই রাম, কি অবস্থা,
এখানে এইভাবে তৈরি হচ্ছে। সে কি করেছে, আস্তে 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 করে, আমি আর পিছনে ছিলাম, আস্তে 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 করে তো আস্তে 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 করে কথায় চলে আসছে সিপাহীদের যেখানে ক্যাম্প থাকে, সে ক্যাম্পে চলে আসছে। ক্যাম্পে এসে বলছে যে ভাই লোক শুনো, বলছে কি, বলছে যে তোমার যে এনফিল্ড রাইফেলটা ব্যবহার করছো, সেই এনফিল্ড রাইফেলতে গরুর চর্বি আর সোরের চর্বি মিক্স করা আছে। তখন এই কথাটা একজন আরেকজনকে বলছে, ভাই শুনেছো কিছু, কি এনফিল্ড রাইফেলতে সোরের চর্বি আর গরুর চর্বি আছে। একে বলছে, ভাই শুনেছো কিছু, এনফিল্ড রাইফেলতে গরুর চর্বি সোরের চর্বি আছে, গরুর চর্বি সোরের চর্বি, আর্মিগুলো সব কি গরুর চর্বি সোরের চর্বি। এবার এই কথাটা সবার কানে চলে গেছে। তখন এখানকার যিনি হেড ছিলেন তার নাম ছিল মঙ্গল পান্ডে। কি নাম? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে আবার কি করেছে বলতো, ওইটা দিত, মঙ্গল পান্ডে ছিল। তো মঙ্গল পান্ডে আমাদের কি করেছে, তো মঙ্গল পান্ডে আমাদের কি করেছে বলতো, এই খবরটা মঙ্গল পান্ডের কানে গেছে। মঙ্গল পান্ডে বলছে, হাই রাম, আমাদের ধর্ম যাবে। আর তোমরা জানো হিন্দু ধর্মে গরুকে মা বলা হয়, মাতা বলা হয়। গরুকে ওরা মানে কাটবে, এটা কল্পনাও করতে পারবে না। সেই গরুর মায়ের চর্বি তারা খাবে। তারা বলছে, হাই রাম, কি অবস্থা। তারা মানে কোনো মতোই মেনে নিবে না এই কথাটা। মুসলিম যে সিপাহীগুলো ছিল তারা বলছে, হাই আল্লাহ, কি অবস্থা রে। সোর তো মুসলিমরা খায় না, যেন হারাম আছে কোরআনে, তোমরা জানো তাই না। মুসলিমদের জন্য হারাম আছে সোর, আর আমাদের হিন্দুদের জন্য হারাম আছে কি, গরুর চর্বি। তো এদের মধ্যে কানাঘুষা শুরু হলো। বলছে যে আমরা এগুলো মানবো না, ইংরেজ সরকার এর বিরুদ্ধে আন্দোলন করব। তো এভাবে তাদের মধ্যে একটা রাগ শুরু হয়েছে। তাদের মধ্যে একটা কি হয়েছে, ইতিমধ্যে রাগ কে আছে, দ্বিতীয় বাহাদুর শাহ, তাঁতি লোক, কৃষক লোক, জমিদার লোক, তালুকদার লোক, মলওয়ারের লোক, সবাই তো রাগ আছে। ইতিমধ্যে সিপাহীগুলো রাগ হয়ে গেছে, পুরা রাগ হয়ে গেছে। তো 1857 সালের, হ্যালো লিসেন টু মি, 1857 সালের 26শে ফেব্রুয়ারি বহরমপুরে, প্রথম মুর্শিদাবাদের বহরমপুর আছে, সেই মুর্শিদাবাদের লোকগুলো যারা অনলাইনে দেখছো কমেন্ট করো। 1857 সালের 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে তারা কার্তুজ নিয়ে বিক্ষোভ শুরু করলো। বলছে এই কার্তুজ আমরা মানবো না, এই কার্তুজ আমরা মানবো না। তো প্রথম বিক্ষোভ কোথায় শুরু হলো, লিসেন ভালো করে মনে রাখবি, যে বহরমপুরে, মুর্শিদাবাদের কথায়, কবে, 26শে ফেব্রুয়ারি এটা হলো। তারপরে কি হলো, 29শে মার্চ, 26শে ফেব্রুয়ারি হয়ে যাবার পর এই মঙ্গল পান্ডে নামে একজন লোক ছিল, সে পণ্ডিত লোক ছিল, আবার সিপাহী আবার পণ্ডিত লোক। ওর তো ধর্মে কত লাগবে জানিস, ও নিজে পণ্ডিত। ও এবার নিজে কি করছে বলে, চেক করতে চলে গেছে, কথাই বানানো হয়। ও নিজে চেক করতে গেছে, দেখছে, চেক করে, হাই রাম, সত্যি তো এখানে সোরের মাংস আর কি মেশানো হয়েছে, গরুর চর্বি, সোরের চর্বি আর গরুর চর্বি। চলে আসছে, এসে মঙ্গল পান্ডে তাদের ক্যাম্পে চলে আসলো। মঙ্গল পান্ডে ক্যাম্পে এসে ওখানকার যে হেড ছিল লেফটেন্যান্ট, তার নাম হচ্ছে হিউজসন, আর একজনকার নাম লেফটেন্যান্ট বাগ। তো লেফটেন্যান্ট বাগ আর লেফটেন্যান্ট হিউজকে বলছে যে আপনারা আমাদের যে এনফিল্ড রাইফেল আছে সেখানে আপনি কেন শুয়োরের চর্বি আর গরুর চর্বি মেশালেন। তো ওরা বলছে, না আমরা মেশাইনি, আমাকে কুछ পাতা ही नहीं। বলছে, না ভালো করে বলুন। না আমাকে कुछ পাতা ही नहीं। তখন মঙ্গল পান্ডে বলছে যে আমি তো নিজের চোখে দেখলাম। তখন বলছে, নিজের চোখে, আচ্ছা, মানে কথা কাটতে শুরু করছে, বুঝা গেল ব্যাপারটা। এ তো দিলটা হচ্ছে রাগই এমন আছে, আর ও মোহাম্মতের সাথে কথা বলছে যে না আমরা তো এরকম ভাবিনি, মানে দিল है খাফা আর তুম মোহাম্মত কি বাত করতে হো। মঙ্গল পান্ডে বলছে, বেটা তুই আমাদের সাথে গদ্দারি করবি, এই বন্দুক বের করলো, সিপাহী জোশ জানিস, বুঝা গেল ব্যাপারটা। এই হিউজসন গেল, এই যে লেফটেন্যান্ট বাগ গেল, দুজনকে সাথে সাথে মারে শেষ। হ্যাঁ, সব ইংরেজ সরকার এসে দুই হাত ধরেছে, মঙ্গল পান্ডে তুমি মারলে কেন, হ্যাঁ মার দেবো, আমাদের জাতের সাথে ধর্মের সাথে গদ্দারি করবে। যখনই গদ্দারি করা হলো আমাদের ওই দুজনকে মারার ফলে কি হলো, মঙ্গল পান্ডেকে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ বলা হলো, কারণ মঙ্গল পান্ডেকে কিছুদিন পর তারা কি করলো, ফাঁসি দিয়ে দিল। মঙ্গল পান্ডেকে কি করলো, প্রথম পরীক্ষায় মনে রাখবে যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পান্ডে 26শে মার্চ ব্যারাকপুরে এই কাণ্ডটা করেছিলেন। বুঝা গেল ব্যাপারটা। তারপরে তো উত্তেজনা, সব সিপাহীগুলো, আর্মিগুলো সব উত্তেজনা, আমাদের সিপাহীগুলো, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করব। এই লেফটেন্যান্ট গভর্নর আমাদের মঙ্গল পান্ডে একটা ভালো লোক ছিল, তাকে তোমরা ফাঁসি দিয়েছো কেন, তার জন্য আন্দোলন করবে। সবাই মনে মনে আন্দোলন করার জন্য তারা কি করলো, তারা এই যে যারা যারা রাগী আছে, যেমন কারা কারা রাগে ছিল, দিল্লিতে রাগে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, বুঝা গেল, কানপুরে রাগে ছিল আমাদের নানা সাহেব, তাতিয়া তোপি, আজিমুল্লাহ খান। বুঝা গেল, নানা সাহেব কেন রাগে ছিল, কারণ নানা সাহেবও পেশোয়ার ছেলে ছিল, আর নানা সাহেবের দত্তক পুত্র ছিল। তো বলছে নানা সাহেব তোমাকে ভাতা দিবে না, ওই জন্য নানা সাহেব ওখানে রাগ করে আছে। লখনৌতে রাগ করে আছে বেগম হজরত মহল,
লখনৌতে একজন মেয়ে ছিল, নাম হচ্ছে বেগম হজরত মহল। ও রাগ করে আছে, কার উপরে রাগ করে আছে? ইংরেজদের বিরুদ্ধে। ফেজাবাদে মৌলভী আহমদুল্লাহ, আর বেরেলভিতে বাহাদুর খান, এই লোকগুলো রাগ করে আছে। আরো অনেক বিভিন্ন জায়গায় লোকগুলো, মানে এগুলো নেতা, এগুলো সব কে? নেতা। তো এই সিপাহীগুলো কি বললো, এই যুদ্ধে জিতার জন্য আমাদের নেতাদের সাহায্য লাগবে। তারা গোলাপ একটা মানে কমল ফুলের মাধ্যমে, একটা ফুলের মাধ্যমে তারা কি করলো বলতো, সন্দেশ পাঠালো। সন্দেশ মানে চিঠি পাঠালো। কাকে জানাবে না? ইংরেজদের কাউকে জানায়নি, এরা নিজে নিজে একটা চিঠি পাঠালো সবার দরবারে। আর তাদের সিপাহীগুলোর মধ্যে গিয়ে দ্বিতীয় বাহাদুর শাহকে বললো, স্যার কি জাহাপনা, কি জাহাপনা? বলছে যে আমাদের অবস্থাটা মানে সমস্যা আছে, আমরা আন্দোলন করব। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। বলে ঠিক আছে, আমিও রেডি, আমাকে ওরা বুঝা গেছে, আমি নানা সাহেবের কাছে। এভাবে সবার কাছে খবর পৌঁছে গেছে। আর আমাদের যে সিপাহীগুলো আছে, সিপাহীগুলো একটা ডেট ঠিক করেছে, 10 তারিখ মে 1857 সালে তারা যুদ্ধ শুরু করবে, বিদ্রোহ শুরু করবে। কার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে? এর খবরটা যেন কারো কাছে না যায়। কেন? আমরা কি করব, প্যারেডে যখন যাব এবং প্যারেডে বেড়াবো, বেড়াতে বেড়াতে কি করবো, আগে যতগুলো ইংল্যান্ড লেফটেন্যান্ট থাকবে, ইংল্যান্ডে যতগুলো আর্মি থাকবে, সবাইকে বুঝা গেল ব্যাপারটা, মারে শেষ করে দিব। আর কেউ যেন খবরটা না যায়। তো এদিকে মঙ্গল পাণ্ডেকে ওরা মেরে দিয়েছে, ফাঁসি দিয়েছে। মঙ্গল পাণ্ডেকে 29শে মার্চ ফাঁসি দেওয়ার পর ইংরেজ সরকারের যে আর্মিগুলো আছে, সিপাহীগুলো আছে, যে হেড লেফটেন্যান্টগুলো আছে, এগুলো আবার খোঁজ রাখছে। কাদের খোঁজ রাখছে? আমাদের ভারতীয় সিপাহীদের। বলছে এদের চেহারার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা, এরা কোনো ভাবছে কিনা, এরা এখনো জানে না যে 10 মে এত বড় আন্দোলন করবে। বুঝা গেল? এবার এরা যাকে তাকে জিজ্ঞেস করছে, কোনো তোদের পরিকল্পনা আছে কি? বলছেন না। সিপাহীগুলো তো বলে দিয়েছে, কাউকে বলা যাবে না। বলছেন না। হঠাৎ এমন সময় কি হয়েছে, এদের খবরের নেওয়ার জন্য, ভালো করে খবর নেওয়ার জন্য কয়েকজন আর্মি সিপাহীকে লেফটেন্যান্ট গুলো কি করলো, নিজের ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে আসে তাদের বাংলা মদ খাওয়াইছে। ব্যাপারটা তোমরা জানো, মদ খেলে মানুষ সত্য কথা বলে। পুরা মদ টদ খাইছে। মদ টদ খাওয়ার পর লেফটেন্যান্ট গুলো বলছে, ভাই বলো তো তোমাদের কোনো পরিকল্পনা আছে কি? তেমন কোনো পরিকল্পনা নাই, তবে 10 তারিখে কিন্তু আমরা আপনাদের উপর আন্দোলন করব। তারপরে কোথায় আন্দোলন হবে? এই আন্দোলন আমরা মিরাটে শুরু করছি। কোথায়? উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ, ইংরেজ সরকারে 12 বাজে গেছে, বাংলা মদ খাওয়াচ্ছে। ওই জন্য আমি বলি মদ আর মেয়ে এই দুটা থেকে দূরে থাকা উচিত, তাই না? মদ মেয়ে এই বিদ্রোহটা সাকসেস হয়ে যেত যদি ওরা মদ না খাওয়াতো। কিছু জনকে মদ খাওয়ালো, মদ খাওয়ার পরে জেনে গেছে। এবার ইংরেজগুলো সতর্ক হয়ে গেল, বলছে 10 তারিখে ওরা আন্দোলন করবে। বুঝা গেল ব্যাপারটা? ঠিক 10 তারিখে ওরা রেডি করে রাখলো, সব A to Z ইংরেজরা রেডি করে রাখেছে। আর আমাদের যে আর্মি সিপাহীগুলো আছে, সিপাহীগুলো রেডি হয়ে আছে। বুঝা গেল? ঠিক তারা নিয়ম মতো, তারা জানে তো, কেউ জানে না। দ্বিতীয় বাহাদুর শাহ রেডি, নানা সাহেব রেডি, তাতিয়া তোপে রেডি, ফৈজাবাদের আহমদুল্লাহ রেডি, লিয়াকত আলী রেডি, বিহারের কুনওয়ার সিং, সবাই রেডি। এগুলো নেতা সবাই। বুঝা গেল? সবাই রেডি। এই যে মারামারি করতে যাচ্ছিল, এমন সময় যেহেতু ইংরেজ সরকার জেনে নিয়েছে আমাদের কাছে যন্ত্রপাতি কম ছিল, ইংরেজ সরকারের কাছে হাইফাই বন্দুক, গুলি, কার্তুজ ছিল, আমাদের কাছে তেমন গুলি কার্তুজ ছিল না। কি করেছে, আমাদের যেগুলো মেন সেন্টার, যেখানে আমরা গুলি কার্তুজ জমা রাখছিলাম, সেই মেন সেন্টারে তারা বোমা ফেলে দিয়ে সেই মেন সেন্টারটাকে উড়াই দিল। তারপর আমরা কি হলো, আমাদের কাছে যতগুলো বাঁচে কুচে ছিল এগুলো নিয়ে আমরা আন্দোলন করলাম, বিদ্রোহ করলাম। কি করলাম আমরা? বিদ্রোহতে বেশি দিন টিকতে পারলাম না। আস্তে 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 কি করলো, বিদ্রোহটা আমরা মানে কি বলবো, হেরে গেলাম। তবুও কি করেছিল ইংরেজ, আমরা লাস্ট পর্যন্ত কি করেছে বলতো, অনেক অনেক সিপাহীগুলো, জমিদারগুলো, শ্রমিকগুলো, কৃষকগুলো, অনেককে হত্যা করেছে। মানে মারামারি সেই হয়েছিল। রবিবারের দিন ছিল 1810 মে, মিরাট যেদিন বিদ্রোহ শুরু হলো 1857 সালের 10 মে, মিরাটের কি বারের দিন ছিল? রবিবারের দিন ছিল। তো যুদ্ধ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ হয়েছে যে কি করেছে বলতো, কাউকে তো আমাদের মহিলাগুলো আছে না, তখনকার মহিলাগুলো একদম বাঁশ দিয়ে হোক, বুঝা গেল, লকড়ি দিয়ে হোক, এভাবে মেরেছে ইংরেজদের। এভাবে মারার ফলে কি হলো, আস্তে 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 1857 সালের বিদ্রোহ, যে বিদ্রোহ শুরু হয়েছিল আমাদের মেন সেন্টারে আগুন লাগিয়ে দেওয়ার জন্য, বিদ্রোহ হয়ে গেল শেষ। এই বিদ্রোহ তারপরে কি হলো, নেতাদের খোঁজ নেওয়া হলো। এখন দ্বিতীয় বাহাদুর শাহকে হেল্প করেছিল বখতিয়ার খান। কি নাম? বখত খান, সরি, বখত খান। কি নাম? বখত খান। দ্বিতীয় বাহাদুর শাহের সেনাপতি ছিল বখত খান। কে ছিল? আর আজিমুল্লাহ। বলছে দ্বিতীয় বাহাদুর শাহ, হ্যাঁ, এটা আবার কি করেছে, 1857 সালে 10 মে মিরাটে আন্দোলন করার পর 11 মে আবার কি করেছে, দিল্লিতে গিয়েছে। দিল্লিতে, উত্তরপ্রদেশ থেকে দিল্লি গেছে। দিল্লিতে আন্দোলন জিতার পর তারা পতাকা উঠাই দিয়েছে। আর দিল্লির সম্রাট, মানে আমাদের দেশটার সম্রাট কাকে ঘোষণা করা হয়েছে? দ্বিতীয় বাহাদুর শাহকে। বুঝা গেল? বিদ্রোহীরা
সিপাহী যারা আন্দোলনে যোগদান করেছিল তারা কাদের ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল? দ্বিতীয় বাহাদুর শাহকে। এবার যেহেতু বিদ্রোহ হারে গেল, 3 সাল বিদ্রোহ চলেছিল, 1857, 58, 59। 1859 সালে এই বিদ্রোহ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। বিদ্রোহতে কারা হারে গেল? ভারতীয়রা হারে গেল। এবার বিদ্রোহের যে নেতাগুলো ছিল তাদের অবস্থা টাইট করলো, কিন্তু বুঝা গেল ব্যাপারটা, মানে অনেক খাতারনাক তাদের সাথে করেছে। যেমন দ্বিতীয় বাহাদুর শাহকে কি করলো? দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে পাঠানো হলো। রেঙ্গুন কোথায়? মায়ানমার, ব্রাহ্মদেশ, মায়ানমারের রেঙ্গুনে ওকে দ্বিতীয় বাহাদুর শাহকে পাঠানো হলো এবং তার পরিবারের যতগুলো লোক বেঁচে ছিল সবাইকে টুকরা টুকরা করে মারা হলো। আর একটা কথা বলি, দ্বিতীয় বাহাদুর শাহের 4 জন বউ ছিল। কয়জন? 4 জন বউ ছিল, 3-4 জন উপপত্নী ছিল, আরো 2-4 জন ছিল, যাক বাদ দে। তো দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নিয়ে যাওয়া হলো এবং টুকরো টুকরো পিস পিস করে ওকে মারা হলো। বুঝা গেল? আমাদের যে নানা সাহেব ছিল, নানা সাহেব নেপাল চলে গেলেন। এবার নেপাল যাবার পর কি হলো ইতিহাসের কেউ এখনো সেটা জানে না। আর ঝাঁসির রানী, ঝাঁসির ছিল লক্ষ্মী, লেখানি আমি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসির যে রানী ছিল বা ঝাঁসিতে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম ছিল লক্ষ্মীবাই। কি ছিল? লক্ষ্মীবাই। সে আন্দোলন করতে গিয়ে, সে যুদ্ধ করতে গিয়ে সে ওখানে মারা গেলেন, তাই না? এই সমস্ত লোকগুলো, বিহারের কুনওয়ার সিং, সবাই মারা গেলেন। সবাইকে ব্রিটিশরা মেরে দিল। মেরে দেওয়ার পর লাস্টে, সব থেকে লাস্টে কাকে মারলো? 1859 সালে তাতিয়া তোপিকে। কাকে মারলো? যেদিনকে তাতিয়া তোপিকে মারানো হলো বা তাতিয়া তোপিকে যেদিনকে মেরে দিল ব্রিটিশরা, সেদিন থেকে এই যুদ্ধ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এবার এই যুদ্ধ ওরা ইচ্ছা করে 3 সাল চালাইছিল, 1857, 1858, 1859। কেন ইচ্ছা করে চালাইছিল? যে যতদিন চালাবো, ওদের কাছে তো অত বন্দুক নাই, অত কার্তুজ নাই, অত আধুনিক যন্ত্রপাতি নাই, যত এই জিনিসটা চালাবো আমরা, অত কি হবে বলতে পারবো? অত তারা মানে জিনিসপত্রের অভাবে, কার্তুজের অভাবে, বোমার অভাবে তারা মারামারি করতে পারবে না এবং তারা আস্তে 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 করে বিদ্রোহ থেকে সরে যাবে। এইভাবে যে আগুনটা তারা শুরু করেছিল, তাই না? ব্রিটিশদের মধ্যে একটা মানে ব্রিটিশ একটা আগুন শুরু হলো। কাদের বিরুদ্ধে একটা আগুন শুরু হলো? ব্রিটিশদের বিরুদ্ধে, ভারতের। তাহলে এই আন্দোলনে কারা অংশগ্রহণ করেছিল? প্রায় সকলে অংশগ্রহণ করেছিল, কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকগুলো, এই যে সাউথ ইন্ডিয়া আছে, এই সাউথ ইন্ডিয়ার লোকগুলো অংশগ্রহণ করেনি। এই আন্দোলনে মিডল ক্লাস ফ্যামিলিগুলো, যেগুলো উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত পরিবার ছিল, তারা অংশগ্রহণ করেনি। বাকি শ্রমিক, তাঁতি, কুটির শিল্পে থেকে শুরু করে যাদের যাদের লোকসান হয়েছিল তারা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং এইভাবেই এই আন্দোলন আস্তে 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 কি হলো? শেষ হয়ে গেল। তাহলে এই আন্দোলনগুলো এতক্ষণ যে পড়লাম, এই কারণগুলোই এবার আমি শর্টকাট করে বলছি। এই কারণগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করে পড়তে পারি। যেমন পরীক্ষা আসবে যে মহাবিদ্রোহের কারণগুলি লেখো, তাহলে লিখতে হবে রাজনৈতিক কারণ, পয়েন্ট করতে হবে। আমি তোমাদের বলছি, যারা অনলাইনে দেখছো, একদম সম্পূর্ণ ফ্রি নোটস আমি তোমাদের প্রোভাইড করে দিব। যেই নোটসটাই ক্লাস শেষ হওয়ার পরে লেখাবো, সেই নোটসটা তোমাদের দিয়ে দিব। তো তোমরা কমেন্টে লিখবে যে এরপর নোটসের ক্লাস লাগবে নাকি এরকমভাবে থিওরি ক্লাস হবে, এটা তোমরা লিখবে। আর তোমাদের জন্য বলছি আমি, রাজনৈতিক কারণে আমাদের কি পয়েন্ট করতে হবে? যে সত্যবিলোপ নীতি, দত্তক প্রথা, রাজনৈতিক কারণ। সামরিক কারণ একটা থাকবে, সেই সামরিক কারণে পয়েন্ট করতে হবে কি? সামরিক কারণে পয়েন্ট করতে হবে যে কম বেতন দেওয়া হতো, তাদের সাথে অসভ্য আচরণ করা হতো, তাদের ভারতবাসীদের বর্বর বলা হতো। ধর্মীয় কারণের মধ্যে কি বলবো? যে সতীদাহ প্রথা, বহু বিবাহ, বাল্য বিবাহ, এগুলো তারা মানত না, মানে এগুলোর বিরুদ্ধে আইন পাস করেছিল, তাই না? এভাবে অনেকগুলো কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে বলবো আমরা কুটির শিল্প ধ্বংস, তাঁত শিল্প ধ্বংস, এই সমস্ত কারণগুলো পরীক্ষায় আসবে। এই সমস্ত কারণগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে? আশা করছি এই নিয়ে আর কোনো সমস্যা হবে না, তাই না? এরপর কি হলো? এরপর কি হলো? মহাবিদ্রোহ, ফল কি হলো? মহাবিদ্রোহ, ব্রিটিশরা হেরে, ব্রিটিশরা জিতে গেল। ব্রিটিশরা জিতে যাওয়ার পর মানে ইন্ডিয়ার লোকদের কি অবস্থা হলো, এর পরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর এতগুলো যে হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হবার সাথে সাথে তখন ব্রিটিশদের, ভারতে ব্রিটিশের গভর্নর জেনারেল কে ছিল? টম করে কে দেখছে এই জিনিসগুলো বসে? উপরে একজন বসে আছে যাকে গভর্নর জেনারেল বলা হয়। কি বলা হয়? গভর্নর জেনারেল বলা হয়। তো তোমাদের পরীক্ষায় যদি আসে যে এই যে মহাবিদ্রোহের সময় বা সিপাহী বিদ্রোহের সময় প্রথম গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল ছিল আমাদের লর্ড ক্যানিং। কে ছিল? লর্ড ক্যানিং। টম করে দেখছে, আচ্ছা হো কি আর রেহা হ্যায়, এখন হচ্ছেটা কি? লর্ড ক্যানিং এটা দেখছে। আর তখন ব্রিটিশদের রানী কে ছিলেন? রানী ছিলেন কুইন ভিক্টোরিয়া। কি রানীটার নাম কি? ব্রিটিশের কুইন ভিক্টোরিয়া। আর এখানে আমাদের লর্ড ক্যানিং টম করে দাঁড়িয়ে, টম করে বসে, তাই না? এই জিনিসগুলো লক্ষ্য করছে আর দেখছে, তাই না? এরপর আমি তো মনে করছি একদম ক্লাসটা মাথায় গেঁথে, তোমাদের মাথায় গেঁথে গেছে তো? মনে থাকবে সবার? অনলাইনের কি খবর তোমরা অবশ্যই কমেন্টের নিচে জানাবে। আর ঠিক আছে, আমার আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এর নেক্সট ক্লাসের জন্য তোমরা আপডেট থাকো, তাই না? ফলাফল, প্রকৃতি এবং A to Z ক্লাস নেক্সটে আলোচনা করা হবে। তোমাদের টাটা, থ্যাংক ইউ।